আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। আজকে আমরা তোমাদের যারা এইচএসসি 26-এর পরীক্ষার্থী রয়েছে, মানে হচ্ছে তোমরা যারা এবছর এইচএসসি পরীক্ষা দিবা, তোমরা জানো যে তোমাদের ফিজিক্সের তরঙ্গ শব্দ এই অধ্যায়টা রয়েছে, এবং তোমরা এও জানো যে তোমাদের ফিজিক্সের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা তোমাদের ফিজিক্সের এই অধ্যায়টা, এই টপিকগুলো ইনশাল্লাহ একদম পার্ট টু পার্ট আমরা শেষ করব। আর অবশ্যই আমি ভালোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। তোমরা যদি মনোযোগ সহকারে আমার এই প্রত্যেকটা টপিক বোঝার চেষ্টা করো, ইনশাল্লাহ আমি মানে আশা করতে পারি যে তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারবা। তো দেখো, আর কথা না বাড়িয়ে আমরা এখানেই আমাদের ক্লাস শুরু করি। তো দেখো ভাইয়া, প্রথমেই বলা আছে সরল স্পন্দন গতি। এখন সরল স্পন্দন গতি আসলে কি, এইটাকে বুঝতে হবে না আমাদের, আর হয়তো আমরা এটা কিছুই বুঝবো না। তো আগে আমাদের কি করতে হবে, আগে সরল স্পন্দন গতির সম্পর্কে ধারণা রাখতে হবে। তো প্রথমেই দেখো, আমি একটা কথা বলি। ধরে নাও তুমি যদি একটা স্প্রিং, আমরা সবাই চিনি তাই না, স্প্রিং চিনি না, যেটাকে টানলে হচ্ছে বলে যায়, আবার ছেড়ে দিলে আগের অবস্থানে ফিরে আসে। অর্থাৎ স্প্রিং নিয়ে আগে কথা বলি। ধরে নাও একটা স্প্রিং ছিল এরকম, যদিও আমি আঁকা খুব বেশি অঙ্কন করতে পারি না। ধরে নাও এটা হচ্ছে একটা স্প্রিং, কেমন, এই স্প্রিং ধরো এতটুকু ছিল, ঠিক আছে। তুমি কি করলে, এই স্প্রিংটাকে কিছু পরিমাণ মানে হচ্ছে বল দিলা, মানে কিছু ভর এমন ঝুলাই দিলাম, কিছু ভর এখানে কি করছো, ঝুলাই দিছো, এম কেজি ভরের কোনো বস্তু এখানে ঝুলাই দিছো। দেখো ঝুলাই দিলে কি হবে, তাহলে সে এতটুকু বৃদ্ধি পাইলো তাই না, সে এতটুকু কি করছে, এতটুকু বৃদ্ধি পাইছে। এটাকে তুমি এক্স ধরবা, কি ধরবা ভাইয়া, এটাকে তুমি এক্স ধরবা। আচ্ছা, মানে প্রাথমিক অবস্থায় এইটা ছিল এমন তাই না, আর পরবর্তীতে কি হয়েছে, এটাকে তুমি যখন এম ভর ঝুলাইছো তখন সে নিচের দিকে নেমে গেছে। কতটুকু নিচের দিকে নেমে গেছে, মানে তার হচ্ছে সরণ হয়েছে। কতটুকু সরণ হয়েছে, এই যে এক্স, এই এক্স পরিমাণ তার সরণ হয়েছে, তাই না। এখন আচ্ছা, এটা বলার আগে সরল স্পন্দন গতি আমাদের বলা হয় না, অবশ্যই এটা একটা সরল স্পন্দন গতির উদাহরণ। তো দেখো, আমরা এটাও জানি, ধরো তুমি যদি কি করো, একটা সুতায় ধরো একটা বস্তু বেঁধে, ধরো এম কেজি ভরে কোনো বস্তুকে যদি বেঁধে তুমি যদি এটাকে এমনি যদি মানে ছেড়ে দাও, তাহলে কি হবে, দেখবা যে সেটা এইভাবে ঘুরতে ঘুরতে থাকবে। সে একবার এইদিকে আসবে, মানে এখান থেকে এইদিকে আসবে, আবার সে এইদিকে যাবে, তাই না, এইভাবে সে ঘুরতে থাকবে না। এটাও হচ্ছে একটা সরল, মূলত এটাই হচ্ছে সরল স্পন্দন গতি। এবং এখানে এটা বুঝতে হবে যে তুমি দেখো, যখন আমরা যে দোলনা খাই না, আমরা যে ওই ছোটবেলায় দোল খাইছি, সেটা হচ্ছে সরল স্পন্দন গতি উদাহরণ। এই সরল স্পন্দন গতিতে কি হবে, তুমি যখন এই বস্তুকে টেনে এই পর্যন্ত নিয়ে আসবা, আবার সেদিকে কি হবে, সে এইদিকে চলে যাবে। এখন সবসময় মনে রাখবেন যে এই অবস্থানে এর বেগ শূন্য হবে, এবং এই অবস্থানেও তার বেগ শূন্য হবে। এবং যখন তুমি এখানে নিয়ে আসবা, তখন ছেড়ে দিব, তখন এর বেগ বৃদ্ধি পাবে, এবং বেগ বৃদ্ধি পেতে পেতে এখানে তার বেগ ম্যাক্সিমাম হয়ে যাবে। কি হয়ে যাবে, এখানে এটাকে বলা হয় সাম্য অবস্থান। এই সাম্য অবস্থানে আসলে তখন বেগ সর্বোচ্চ হয়ে যাবে। এবং এটাকে স্পন্দন গতি কখন বলবে, যখন তার পর্যায়কাল, একটু খেয়াল করবে যে এইটাকে তুমি এক পর্যায়কাল বলতে বোঝায়, তুমি এটাকে এখানে ছেড়ে দিবা, একবার যাবে আবার এটা ফেরত আসবে, একবার যাবে একবার ফেরত আসতে যে সময় লাগে সেটাই হচ্ছে তার পর্যায়কাল। দেখবে তুমি পর্যায়কালের অর্ধেক সময়, ওই যে ধরো সাপোজ এটা এখান থেকে যাবে আসবে, ধরে নাও তুমি একবার যেতে আসতে সময় আছে 2 সেকেন্ড। কত সেকেন্ড, 2 সেকেন্ড। তাহলে কি হবে, তুমি দেখবা যে এই 2 সেকেন্ডের অর্ধেক সময় সে থাকবে এইদিকে, আবার অর্ধেক সময় সে থাকবে এইদিকে। যখন এমনটা ঘটবে তখন ওইটাকে বলা হবে সরল স্পন্দন গতি, ঠিক আছে। তো আমাদের এতটুকু লাগবে না, আমরা ওই সরল স্পন্দন গতি এইটা একটু জানবো, কারণ এখানে বেশ কিছু জিনিস আছে। এইবার দেখো, ধরো এটা একটা স্প্রিং তাই না, এখন তুমি যদি এটাকে নিচে থেকে টানো অথবা বল ঝুলিয়ে দাও, তাহলে সে একটা বলকে, মানে তুমি এটা তো শক্তি দিয়ে নিচে থেকে টানবা, অথবা তুমি নিজে টানবা, তাই না। তুমি যে শক্তি দিয়ে টানবা, ধরো সেটা হচ্ছে এফ পরিমাণ বল। এবার দেখো, যেহেতু স্প্রিং,
এখানে একটা স্প্রিং ধ্রুবক থাকবে, স্প্রিং ধ্রুবকটাকে কে বলা হবে, কি বলা হবে, কে বলা হবে। ঠিক আছে, তুমি এটাকে যেই বলে টানলা সেই বলটা হবে, মানে এখানে মূলত সূত্রটা হচ্ছে এরকম, তুমি এটাকে যেই বলে টানবা মানে নিচে থেকে টানবা ওইটা তার সরণের সমানুপাতিক হবে। কি হবে ভাইয়া, মানে বলটা হবে এখানকার যে বলটা থাকবে না, তুমি যে বলে টানবা সেই বলটা হবে তার সরণের, সরণ তো এক্স এর সমানুপাতিক। তাহলে তুমি এটাকে এমন লিখতে পারো চাইলে এফ সমানুপাতিক এক্স। এবার তুমি এই সমানুপাতিক সাইন উঠাই দিবা, উঠাই দিয়ে এখানে কি লিখবা, এই যে কে লিখবা, কে এক্স। তখন এই কেটাকে বলা হবে স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক বলা হবে। কেমন, এবারে ভাই খেয়াল করো এই স্প্রিং ধ্রুবকের, এখন তুমি দেখো স্প্রিং তো সবসময় চাবে ও যেমন ছিল অমন থাকতে যাবে, তাহলে তুমি কি করছো ভাই, এটাকে টান দিছো না, তুমি এখানে বল প্রয়োগ করছো না, সেই বলটা কি অবশ্যই স্প্রিং বলের বিরুদ্ধে কাজ করছো না, তাই তোমার এখানে সূত্রে এখানে মাইনাস চলে আসবে, মানে বলের বিরুদ্ধে কাজ হলে সেটাকে বা ওইটাকে বলা হয় কি মাইনাস, মানে বিপরীত বোঝায়। এই মাইনাস দ্বারা কি বোঝায়, বলের বিরুদ্ধে বোঝায় বল। ঠিক আছে, মানে বিপরীতমুখী বলকে বোঝায়। তো এটা গেল আমাদের স্প্রিং ধ্রুবক থেকে, মানে স্প্রিং ধ্রুবক সরণের মধ্যে সম্পর্ক আর বলের মধ্যে। তাহলে স্প্রিং এর বল বের করতে হলে কি করতে হবে ভাইয়া, আমাদের স্প্রিং ধ্রুবক জানতে হবে আর কতটুকু সরণ হয়েছে সরণটা জানতে হবে, তাইলে আমাদের এই স্প্রিং এর বল তুমি বের করতে পারবা। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে এখানে, তাহলে আমাদের এই কে আছে না, কে এর একক কি হবে, মানে স্প্রিং ধ্রুবকের একক কি হবে, তুমি এবার মাইনাস কে বাদ দিয়ে দাও, তাহলে কে সমান হোক কি হবে ভাইয়া, এফ ডিভাইড এক্স হবে না। এবার এফ তো বলের একক, বলের একক কি নিউটন, আর এখানে এক্স কি সরণ, না সরণের একক কি হবে, সরণের একক হবে মিটার, তাহলে তুমি লিখবে এখানে মিটার, তাহলে এর একক কি হবে ভাইয়া, নিউটন মিটার ইনভার্স। তাহলে স্প্রিং ধ্রুবকের একক হবে নিউটন মিটার ইনভার্স। এটা কিন্তু তোমাদের ইসে আসবে, এমসিকিউ কোশ্চেন তো এমনই হয়। ঠিক আছে, এবার দেখো গেল কি গেল আমাদের, আমরা একটা সূত্র পাইলাম স্প্রিং থেকে এফ সমান মাইনাস কে এক্স। এরপরে দেখো আবার হচ্ছে এখানে পর্যায়কাল রয়েছে, পর্যায়কাল কি ওই যে একটু আগে যে আমরা যে স্পন্দন বই দেখালাম ওখানে পর্যায়কাল থাকবে, সেই পর্যায়কাল এখান থেকে আমরা বের করি। দেখো এখানে কি তুমি এম কেজি ভর রয়েছে, কত এম কেজি, তখন দেখবা আবার হচ্ছে এর একটা পুরোটা দৈর্ঘ্য থাকবে, মানে ওটাকে তুমি সরল দোলক বলতে পারো। কি বলতে পারো, সরল দোলক। তোমরা অবশ্যই সরল দোলক চিনবা, ওই দেখো না, বা পেন্ডুলাম, ঘড়ির পিছনে যেটা ঢং ঢং ঘুরে না এরকম থাকে এমন করে, ওইটা হচ্ছে গিয়া ওইটাকে বলা হয় পেন্ডুলাম বা সরল দোলক বলা হয়। ঠিক আছে, তো এবার দেখো যদি আমাদের সেই সরল দোলকের কি দেয়া থাকে, ধরো এটা এমন ধরো, ধরো সরল দোলক, এটা কি দৈর্ঘ্য থাকবে না, অবশ্যই দৈর্ঘ্য থাকবে, তখন সেই টি বের করার সূত্র, টি হচ্ছে এখানে তোমার দোলনকাল বা পর্যায়কাল, এই সূত্রটা হবে 2 পাই রুট ওভার এল ডিভাইডেড জি, একটা এল ডিভাইডেড জি, জি কি এখানে অভিকর্ষ ত্বরণ আর এলটা হচ্ছে এই যে পেন্ডুলামের দৈর্ঘ্য বা দড়ির দৈর্ঘ্য। ঠিক আছে, আবার যখন এখানে এম দেয়া থাকবে তখন তার ইয়া হবে টি বের করার সূত্র হবে 2 পাই রুট ওভার এম ডিভাইডেড কে, এম হচ্ছে ভর আর কে হচ্ছে কি স্প্রিং ধ্রুবক। এবারে কাজ করে নাও, তুমি এই দুইটার একটাকে 1 নাম্বার সমীকরণ ধরো, এটাকে ধরো 1 নাম্বার সমীকরণ আর এটাকে ধরো হচ্ছে 2 নাম্বার সমীকরণ। ঠিক আছে, একদম বেসিক থেকে শুরু করতেছি, মানে এখান থেকে আর কি হইতে পারে, দেখো এই দুটো সূত্রকে তুমি একটাকে আরেকটা দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে কি হবে, ভাগ করলে হবে, আমরা একটু এটা মুছে দিই এবার। হ্যাঁ দেখো ভাগ করলে এখানে, আচ্ছা কেন ভাগ করবে, আচ্ছা তুমি এইটাও লিখতে পারো, ভাগ করার দরকার নাই, তুমি দেখো এইটাও টি আর এইটাও কি টি, অবশ্যই দুটো টি সমান, তাহলে তুমি লিখতে পারো 2 পাই রুট ওভার এল ডিভাইডেড জি লিখতে পারো একটা, আর লিখতে পারো 2 পাই রুট ওভার এম ডিভাইডেড কে। এবার তুমি এই 2 পাই ভ্যানিশ করে দাও, তাহলে এখানে কি হবে, এবং ওই পক্ষে বর্গমূল করে বর্গ করে দাও, তাহলে কি হবে, এল ডিভাইডেড জি ইকুয়াল এম ডিভাইডেড কে। এই যে এটা হচ্ছে আমাদের সরল দোলকের দৈর্ঘ্য, অভিকর্ষ ত্বরণ, ভর এবং
স্প্রিং ধ্রুবকের মধ্যে সম্পর্ক। এখান থেকে ম্যাথ কিন্তু আসতে পারে। তাহলে আমরা কি পেলাম, এখানে কয়টা সূত্র পাইলাম দেখো, এই একটা, দুইটা, তিনটা এবং এই দুইটা মিলে হচ্ছে এইটা। তো গেল আমাদের কি কি গেল, আমাদের সরল স্পন্দন গতি শেষ। এরপরই যাবো আমরা তরঙ্গতে। কিসে যাব, তরঙ্গ। দেখো আমাদের এই কয়েকটা কন্টেন্ট পড়লেই পড়াটা হয়ে যাবে। দেখো তরঙ্গ, তরঙ্গ আসলে কি বলতে পারো? তরঙ্গ হচ্ছে আসলে ঢেউ। আমরা দেখি না যে কেউ লঞ্চে গেছে কিনা জানি না, দেখবা যে অথবা পুকুর বা সমুদ্রে, সমুদ্রে অবশ্য পাওয়া যাবে না, তুমি যখন পুকুরে ঢেউ ছুড়বা তখন দেখবা যে পানিটা হচ্ছে এরকম ঢেউ ঢেউ আকারে যায়, তাই না? এমন যায় না পানিটা, এমন যায় না, এমন গেলে এটাই মূলত একটা তরঙ্গ। এবং এই তরঙ্গটা, আচ্ছা তরঙ্গ আবার দুই প্রকার হতে পারে। তরঙ্গটা হচ্ছে কিভাবে যায়, তরঙ্গ মূলত এই যে এইভাবে ঢেউ ঢেউ হয়ে যায়, কিভাবে, ঠিক আছে, এমনি ঢেউ ঢেউ হয়ে যায় তরঙ্গ। অবশ্যই এটা এঁকেছি আমি প্রস্থ তরঙ্গ। আমরা প্রকারভেদে হচ্ছে দেখবো, একটু খেয়াল করবা যে তুমি যেখানে বল প্রয়োগ করছো বা যেখানে তুমি ঢেল ছুড়ছো সেইখান থেকে সেই পানিটা কিন্তু একদম তীরে গিয়ে পৌঁছাবে না। তাহলে কি করবে, সে পাশের যে পানি আছে সেইখানটাকে আন্দোলিত করবে বা তার অণুগুলোকে স্পন্দিত করবে, সে আবার তার পাশটাই করবে, তার পাশটাই করবে। এইভাবে একটা থেকে আরেকটা তোমার যে শক্তি তুমি প্রয়োগ করলো সেখানে, সেই শক্তিটাই এক জায়গা থেকে অন্য জায়গায় তরঙ্গ আকারে, মানে কণার মাধ্যমে, প্রথম কণাটা পরে কণাকে শক্তি দিবে, পরেরটা এইভাবে যেতে 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 একবারে শেষে গিয়ে শেষ হবে। তবে এখানে একটা জিনিস মনে রাখবা যে এখানে যে কণাটা ছিল সেই কণাটা কিন্তু অবশ্যই এখানে যাবে না। তরঙ্গের সংজ্ঞা এমন আসতে পারে যে কোনো মাধ্যমে যখন শক্তি তোমার অণুগুলো স্পন্দিত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, কিন্তু ওই অণুগুলো নিজেরা স্থান বদল করে না বা স্থান ত্যাগ করে না, ওইটা কি বলা হয়, মূলত তরঙ্গ বা ওয়েভস। হ্যাঁ, আচ্ছা এরপরই আমরা দেখব তরঙ্গের কিছু বৈশিষ্ট্য থাকবে। কি থাকবে, তরঙ্গের কিছু বৈশিষ্ট্য থাকবে। তোমরা অবশ্যই এই তরঙ্গের সংজ্ঞাটা পড়ে নিবা, ঠিক আছে? এরপরে দেখো তরঙ্গের বৈশিষ্ট্য খুব একটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। এখানে একটা ইনফরমেশন আছে, একটু বলে রাখি। দেখো এখানে একটা কথা হচ্ছে যে তরঙ্গের, আচ্ছা বিস্তারটা আগে হচ্ছে আমি এইটা বুঝাতে, তাহলে তুমি ওইটা ভালো বুঝবা, বৈশিষ্ট্য ভালো বুঝবা। দেখো আগে আমরা তরঙ্গ সংশ্লেষণ রাশিটা দেখি, তাহলে পরেরটা ভালো বুঝবা। দেখো এইটা হচ্ছে একটা তরঙ্গ, ধরো এই যে এমনটা, ঠিক আছে, এমনটা একটা তরঙ্গ। এইবার একটু খেয়াল করো যে এই তরঙ্গ সংশ্লিষ্ট রাশি, অনেকগুলো রাশি আছে। তোমার রাশি আছে স্পন্দন, কম্পাঙ্ক, পর্যায়কাল, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ, তারপরে আছে তোমার দশা, বিস্তার। এইগুলো তো এখানে, এগুলোই মূলত তরঙ্গ সংশ্লিষ্ট কিছু রাশি। তো দেখো একটা তরঙ্গ যখন এখান থেকে শুরু করছে যাত্রা, সে এখান থেকে এরকম গেছে এবং এখান থেকে এতটুকু আবার আসছে, দেখছো? তেমন এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, একটা স্পন্দন। এখন প্রথমেই দেখো এইটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে না, এই পুরোটাকে বলা হয় একটা স্পন্দন। কি বলা হয় এটাকে? একটা স্পন্দন। এবং আমরা প্রথমে সরল স্পন্দন পাইলাম, তাই না? স্পন্দন। এবার হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল হচ্ছে যে এখান থেকে শুরু হয়ে এখানে যাইতে যে সময়টা লাগছে না, ওই সময়টাকে বলা হয় এটা পর্যায়কাল। এবং সেই পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? টি দ্বারা। এবং সেটাকে বলা হয়, সেটা একক হচ্ছে সেকেন্ড, সময়ের একক, তাই না? তাহলে একটা পূর্ণ স্পন্দন শেষ হতে যে সময় লাগবে সেটাই হচ্ছে আমাদের পর্যায়কাল। এরপরে দেখো পর্যায়কাল গেল, এরপরে হচ্ছে আমরা জানবো যে কম্পাঙ্ক। কম্পাঙ্ক হচ্ছে যে এক সেকেন্ডে, ধরো হচ্ছে এক সেকেন্ডে, কেমন, এক সেকেন্ডে এইরকম যতগুলো স্পন্দন হতে পারে। ধরো এক সেকেন্ডে 5টা স্পন্দন হলো, এরকম কয়টা, এরকম পূর্ণ, এখানে একটা, আবার এখানে একটা, দুইটা। হ্যাঁ, ধরো এরকম এক সেকেন্ডে সে 5টা স্পন্দন দিল বা পূর্ণ স্পন্দন হইল, তাহলে ওইটাকে বলা হবে ওইটাকে বলা হয় কম্পাঙ্ক। কি বলা হবে? কম্পাঙ্ক। এবং সেই কম্পাঙ্কের একক হচ্ছে, কম্পাঙ্ককে প্রকাশ করা হয় এফ দ্বারা
এবং এর একক হচ্ছে হার্জ। কি এর একক? হার্জ। একটু মনে রাখবা, কেমন? গেল আমাদের পর্যায়কাল। এরপরে আমরা জানবো আমরা তরঙ্গ দৈর্ঘ্য। দেখো এটা কিন্তু দৈর্ঘ্য, তাহলে এটা কি হবে? দেখো এখান থেকে শুরু হয়েছে না ভাইয়া, এখান থেকে শুরু হয়ে, অথবা তুমি এটাও বলতে পারো, আচ্ছা এটাই বুঝাই ভালোভাবে। দেখো এখান থেকে শুরু হইয়া সে এখানে এসে শেষ হয়েছে না স্পন্দনটা, এখানে শুরু, এখান থেকে এখানে শেষ। তাহলে এখান থেকে এতটুকু যেতে সে যে দ্রুত অতিক্রম করলো না, সেটাকে বলা হয় আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। এবং এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? ল্যামডা দ্বারা এটাকে প্রকাশ করে। এরপরে দেখো এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করে। এখন আসলে তোর তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞাটা কি হবে? কি লিখবা তুমি? তুমি লিখবা যে একটা পূর্ণ স্পন্দন দিতে একটা তরঙ্গ যেই দ্রুত অতিক্রম করে, একটা পূর্ণ, দেখো অবশ্যই একটা পূর্ণ স্পন্দন হতে হবে। একটা পূর্ণ স্পন্দন দিতে তরঙ্গ যেই দ্রুত অতিক্রম করে ওইটা কি বলা হয়? তরঙ্গ দৈর্ঘ্য। এবং এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। এর দৈর্ঘ্যের একক কি সবসময় মিটার হবে। তাহলে এখানে ভাইয়া কয়টা তরঙ্গ দৈর্ঘ্য আছে? এখানে একটা, দেখো এই একটা, আর এখান থেকে এই একটা, মোট দুইটা তরঙ্গ দৈর্ঘ্য আছে এখানে, ঠিক আছে? এরপরে আসি আমরা তরঙ্গ বেগ। কি? তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ হবে ওই জিনিসটা যে এরকম একটা, ধরো এক সেকেন্ডে একটা তরঙ্গ যেই দ্রুত অতিক্রম করবে, এক সেকেন্ডে একটা তরঙ্গ যেই দ্রুত অতিক্রম করবে ওইটা কি বলা হবে? তরঙ্গ বেগ, ঠিক আছে? এরপরে আসি হচ্ছে আমাদের বিস্তার। একটু বুঝো বিস্তারটা কি? বিস্তার হচ্ছে, দেখো এটাকে বলা হয় সাম্য অবস্থান। এটাকে কি বলা হয়? সাম্য অবস্থান। এই সাম্য অবস্থান থেকে যে কোনো দিকে হতে পারে, এটা এই দিকে অথবা হতে পারে এটা এই দিকে, ঠিক আছে? যে কোনো দিকে সর্বাধিক যে সরণ হয়, মানে যতটুকু উপরে ওঠে অথবা যতটুকু নিচে নামে, ওই যে দূরত্বটা, ওইটাকে বলা হয় বিস্তার। কি বলা হয় এটাকে? বিস্তার। সাপোজ ওটাকে আমি স্মল বি দ্বারা প্রকাশ করলাম, অবশ্যই এই যে এটা সমান হবে, ঠিক আছে? এটাকে বলা হয় বিস্তার। মনে হচ্ছে যে আমাদের তরঙ্গ সংশ্লেষণ রাশিগুলো সব হয়ে গেছে। এরপরে আমরা এর বৈশিষ্ট্য জানবো। বৈশিষ্ট্য, হ্যাঁ, মানে এর সাথে একটু যুক্ত ছিল, তাই আমরা আগে এটা শেষ করছি, পরে এটা শেষ করব। দেখো তরঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে, আমি মোস্ট ইম্পর্টেন্ট দুইটা বৈশিষ্ট্য বলি। একটা হচ্ছে যে দেখো এখানে তুমি তরঙ্গ কিভাবে সৃষ্টি হবে? তরঙ্গ সৃষ্টি হবে, তুমি সেখানে ঢিল মারলা, তা ঢিল মারলে কি হবে? সেখানে তুমি শক্তি প্রয়োগ করলে না, সেই শক্তিটা হবে এই তরঙ্গ যে বিস্তার আছে না, বিস্তারের বর্গের সমানুপাতিক আকারে। যদি তোমার ধরো তোমার বিস্তার যদি দ্বিগুণ হয়, দেখো মনে রাখবে একটু, তরঙ্গের বিস্তার মানে বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে এই বিস্তারটা হবে বা শক্তি হবে তার বিস্তারের বর্গের সমানুপাতিক। কি হবে? শক্তিটা হবে, তুমি যে শক্তিটা দিলে না, সেই শক্তিটা হবে এই যে বিস্তার রয়েছে না, এই বিস্তারের বর্গের সমানুপাতিক। অর্থাৎ শক্তি হবে এরকম, শক্তি হবে, দেখো শক্তিটা হবে তরঙ্গের বিস্তার বি, এই বি এর বর্গের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। এর মানে তুমি কি বুঝলা ভাইয়া? যদি বিস্তার দ্বিগুণ হয়, কত গুণ হয়? দ্বিগুণ হয়, তাহলে তোমার শক্তি কত গুণ হবে? 4 গুণ হয়ে যাবে না? দেখো 4, আবার যদি তুমি বিস্তার যদি 3 গুণ হয়, তখন শক্তি কত গুণ হয়ে যাবে? 9 গুণ হয়ে যাবে না? যদি তোমার বিস্তার 4 গুণ হয়, তাহলে শক্তি কত হয়ে যাবে? 16 গুণ হয়ে যাবে না? এইটা বুঝাইছে, কেমন? তোমাদেরকে এই জিনিসটা বোঝানো হয়েছে এখানে। আচ্ছা, এইটা আপাতত এখানে জানলেই হবে। আর একটা জিনিস মনে রাখবা যে তরঙ্গের প্রতিফলন হতে পারে। কি কি হতে পারে? তরঙ্গের প্রতিফলন হয়, প্রতিসরণ হয় এবং উপরিপাতনও হয়। মনে রাখবে তরঙ্গে কি হয়? প্রতিফলন হয়, প্রতিসরণ হয় এবং উপরিপাতন হয়। এগুলো বহুপদী সমাপ্তি সূচকের এমসিকিউতে আসে, কেমন? আচ্ছা, আমাদের তাহলে এটাও শেষ। এরপরে আছে কি? তরঙ্গের প্রকারভেদ। কি ভেদ? তরঙ্গের প্রকারভেদ। একটু বুঝাই। দেখো তরঙ্গ প্রধানত দুই প্রকার। কয় প্রকার?
তরঙ্গ দুই প্রকার, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, ধরো এই যে এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, আর দৈর্ঘ্য হবে এরকম, ধরো আবার এটা সংকোচন, আবার এটা প্রসারণ। কেমন বোঝা যাচ্ছে কিনা বলতে পারতেছি না, হয়তোবা বোঝা যাচ্ছে। ঠিক আছে, দেখো এখানে বোঝাচ্ছে, আমি বোঝাচ্ছি যে এইটা হচ্ছে তরঙ্গের সংকোচন, এতটুকু সংকোচন, এতটুকু কি, এতটুকু হচ্ছে সংকোচন। আচ্ছা, এখান থেকে এতটুকু সংকোচন, কেমন, আর এখান থেকে এতটুকু আবার প্রসারণ, মানে বড় হচ্ছে আর ছোট হচ্ছে, এই জিনিসটা। তরঙ্গ কয় প্রকারের? তরঙ্গ দুই প্রকার, একটা হচ্ছে অনুপ্রস্থ আর একটা অনুদৈর্ঘ্য। একটু মনে রাখবে, অনুপ্রস্থ, অনুপ্রস্থ, আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য, দৈর্ঘ্য তরঙ্গ। একটু মনে রাখবেন, অনুপ্রস্থ তরঙ্গ এই যেভাবে যায়, কিভাবে যায় দেখো, সেটা তরঙ্গের দিকের সাথে কিভাবে যাচ্ছে ভাইয়া, লম্ব ভাবে যাচ্ছে না? সে দেখো এখান থেকে উপরের দিকে উঠতেছে, আবার নিচে নামতেছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে নামতেছে। তো কিভাবে যাচ্ছে? এটা লম্ব ভাবে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? লম্ব ভাবে যাচ্ছে। তুমি বলতে পারবা যে যেই তরঙ্গ কম্পনের দিকের সাথে, দিক কিন্তু এখান থেকে এইদিকে যাচ্ছে, যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্ব ভাবে যায় ওটাকে বলা হয় কি, অনুপ্রস্থ তরঙ্গ। এটা কি হতে পারে? এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল হচ্ছে ঢেউ, বা ওই যে পুকুরের ঢিল ছুড়লে যে তরঙ্গটা হয় ওইটা, অথবা তুমি যদি দড়ি নিয়ে যদি এমন ঝাঁকা দাও তাহলে দেখবা হচ্ছে এমন এমন করে যাচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ। তাহলে এই দুইটা তরঙ্গের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? এখানে 90 ডিগ্রি হবে। কেমন? আরেকটা দেখো, অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই যে আমি তুমি কথা বলতেছি, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটা কি হবে? এটা সংকোচন হবে। প্রথম ধারাটা সংকোচন হলো, আবার প্রসারণ, আবার সংকোচন, আবার প্রসারণ, এমনি সেটা অগ্রসর হবে। তাহলে এটা ছিল অনুপ্রস্থ তরঙ্গ, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখানে খেয়াল করো, এখানে কিন্তু পাশাপাশি দুটো রেখা এমনে যাচ্ছে। আচ্ছা, পাশাপাশি দুটো রেখা এমন এমন মানে কি সমান্তরাল না? তুমি বলবে যে যেই তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরাল ভাবে অগ্রসর হয়, সমান্তরাল ভাবে অগ্রসর হয়, ওইটাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবং দেখো যে মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি। কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে অনুপ্রস্থ তরঙ্গেতে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি হবে। আশা করছি মানে শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ। আশা করি তোমরা এইটাও খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরে দেখো, ইনশাআল্লাহ আমরা এটা পরবর্তী পর্বে ম্যাথ করাবো। এটার থেকে যত ম্যাথ আসে ম্যাথগুলো করাবো। এরপরেই দেখো শেষ আমাদের এটাও শব্দ তরঙ্গ। কোন তরঙ্গ? শব্দ তরঙ্গ। দেখো এই শব্দ তরঙ্গ আসলে একটা কথা এখানে আসবে, যে আমরা এখানে বলতে হবে যে দেখো আমরা কি ছেলে মানুষ না? যারা ছেলে মানুষ তাদের কণ্ঠস্বর কিন্তু মোটা হয়। কি হয়? মোটা হয়। কিন্তু তুমি দেখবা যে নারী এবং শিশুদের কণ্ঠস্বর চিকন হয়, মানে তীক্ষ্ণ হয়। এর কারণ কি বলতে পারো? তোমরা সবাই দেখবা যে আমরা যখন কথা বলি, এই যে এখানটা আছে না, এখানে একটা ভোকাল কর্ড থাকে। কি থাকে? ভোকাল কর্ড। সেই ভোকাল কর্ডটা হচ্ছে মানে যার কম্পনের ফলে আমরা যে কথা বলতে পারি, মানে শব্দ উৎপন্ন হয় যার কম্পনের ফলে, সেটা হচ্ছে ভোকাল কর্ড। এখন ছেলেদের হচ্ছে কি হয়, এই ভোকাল কর্ডটা বয়স বৃদ্ধির সাথে সাথে সেটা শক্ত হয়ে যায়। কি হয়ে যায়? ছেলেটা মূলত তোমার শক্ত হয়ে যায়। এখানে দৃঢ় লিখছে, কি হয়ে যায় ভাইয়া? শক্ত হয়ে যায়। কিন্তু মেয়েদের এবং শিশুদের এই ভোকাল কর্ড বয়স বাড়লেও কি থাকে? কোমল থাকে। কোমল মানে কি বলতে পারো? নরম থাকে। নরম, নরম থাকে। কেমন? নরম থাকলে কি হবে? যে ওরা যে কথা বলে না, সেই কথাই হচ্ছে তোমার বেশি কম্পন হয়, বেশি কম্পন হয়। আর বেশি কম্পন হইলে সেখানে কি হবে? সেটা তীক্ষ্ণ হবে। ঠিক আছে?
কিন্তু আমাদেরটা বয়স বাড়ার সাথে সাথে এটা শক্ত হয়ে যায়, শক্ত হয়ে গেলে সেখানে কম্পন কম হয়, আর কম্পন কম হলে কয় হয়, মানে কম্পন কম হয় বলেই আমাদের কণ্ঠটা মোটা শোনায়, মানে মোটা বোঝা যায়। ঠিক আছে, এইটুকু মনে রাখবা, এইটা আমাদের এখানে আছে শব্দ তরঙ্গতে। তবে এখানে আরেকটা জিনিস আছে যে শব্দ তরঙ্গ আমরা আসলে কতটুকু রেঞ্জের শব্দ শুনতে পারি, কতটুকু রেঞ্জের শব্দ আমরা শুনতে পারি। আমরা মূলত আমরা আসলে শব্দ আমরা শুনি না, আমরা শুনি মাত্র একটা সীমার মধ্যে, একটা রেঞ্জের মধ্যে আমরা শব্দ শুনি। সেই রেঞ্জটা হচ্ছে 20 হার্জ থেকে 20 কিলোহার্জ, মানে হচ্ছে 20,000 হার্জ। ঠিক আছে, আমরা মূলত এই 20 হার্জ কম্পন থেকে 20,000 হার্জ কম্পাঙ্কের শব্দ আমরা শুনে থাকি, এর বাইরেও শুনি না এবং এর কমও আমরা শুনি না। এটাকে বলা হয় আমাদের আচ্ছা কি বলে এটাকে বলা হয় হয়তো বা শব্দানুভূতির, না না এটাকে কি বলে ভুলে গেলাম। আচ্ছা এটাকে হয়তো বা ইয়া বলে তোমার শ্রাব্যতা সীমা বলে। কি বলে এটাকে বলা হয় শ্রাব্যতা সীমা। তাহলে আমাদের শ্রাব্যতা সীমা কত? আমাদের শ্রাব্যতা সীমা হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জ। এবং এখানে আর দুটো শব্দ আছে, সেই শব্দটা হচ্ছে যদি এর থেকে কম হয়, কি হয় ভাইয়া? যদি এর থেকে কম হয়, কম হলে ওটাকে বলা হয় শব্দের তর কম্পাঙ্ক। কি বলা হয়? শব্দের তর কম্পাঙ্ক। আর যদি বেশি হয়ে যায়, এর থেকে যদি কি হয়, বেশি হয়, তবে এটাকে বলা হয় শব্দ উত্তর কম্পাঙ্ক বলে। তাহলে 20 হার্জ থেকে কম কম্পাঙ্কের শব্দকে বলা হয় শব্দের তর কম্পাঙ্ক, আর 20,000 হার্জ থেকে বেশি কম্পাঙ্কের শব্দকে বলা হয় শব্দ উত্তর কম্পাঙ্ক। আশা করি তোমরা এটাও বুঝেছো। এরপরে দেখো, এরপরেই হচ্ছে আমাদের প্রতিধ্বনি, তাই না? দেখো প্রতিধ্বনি হচ্ছে ওই বিষয়টা, ধরো এটা হচ্ছে একটা প্রতিফলক, এটা কি এটা প্রতিফলক। কেমন? তুমি ধরো এখানটায় আছো, তুমি কোথায় আছো? এইখানটায় আছো। মানুষ ভালো আঁকতে পারি না আমি, ধরো হচ্ছে এটা একটা মানুষ। ঠিক আছে, তুমি এইখানটায় আছো, তুমি এইখানে দাঁড়িয়ে তুমি শব্দ করতেছো। কি করতেছো? শব্দ করতেছো। সেই শব্দ যদি তোমার এখান থেকে এতটুকু যায়, গিয়া এখানে বাধা পেয়ে আবার যদি ঠিক তোমার কাছে যদি ফিরে আসে, কি বললাম? তুমি যদি এখানে শব্দ করো, সেই শব্দ একবার এখানে যাবে, এই প্রতিফলকে বাধা পাবে, প্রতিফলকে কি পাবে? বাধা পাবে। বাধা পেয়ে যদি আবার তোমার কাছে ফেরত আসে, তাহলে ওইটাকে বলা হয় শব্দের প্রতিধ্বনি। ঠিক আছে, কি বলা হয়? শব্দের প্রতিধ্বনি। এবার আচ্ছা প্রতিধ্বনি শেষ, এরপরে হচ্ছে শব্দের বেগের পার্থক্য। শব্দের কি? আচ্ছা প্রতিধ্বনির মধ্যে অনেক কিছু আছে, একটু বলি। দেখো এখন প্রতিধ্বনি শুনতে হলেও আমাদের নির্দিষ্ট কিছু শর্ত থাকবে, ওই শর্ত মেনে আমাদের কাজ করতে হবে। এখানে আরো মজার একটা ব্যাপার আছে, ওইটা হচ্ছে শব্দের স্থায়িত্বকাল। আমরা যে কোনো শব্দ যে শুনি, সেই শব্দ মাত্র 0.1 সেকেন্ড পর্যন্ত, কত পর্যন্ত? 0.1 সেকেন্ড পর্যন্ত আমাদের মস্তিষ্কে থেকে যায়। আমরা যে শব্দ শুনি বা যা কিছু দেখি, সেটা আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড পর্যন্ত স্থায়িত্ব হয়। এইটাকে বলা হয় শব্দানুভূতির স্থায়িত্বকাল। তাহলে ভাইয়া শব্দানুভূতির স্থায়িত্বকাল কাকে বলে? এটা হচ্ছে কোনো কিছু শব্দ বা কোনো শব্দের রেশ মানে হচ্ছে কি বোঝায়? মানে আমরা একটা জিনিস দেখছি, ওটা আমার মনে আছে, এটাকে রেশ বোঝায়। হ্যাঁ, যদি কোনো শব্দের রেশ আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড পর্যন্ত স্থায়িত্ব হয়, এই সময়টা কি বলা হয়? শব্দানুভূতির স্থায়িত্বকাল। ঠিক আছে, তাহলে আমাদের যদি কোনো শব্দ দুইবার শুনতে হয়, মানে পাশাপাশি, ন্যূনতম দুইটা শব্দ, ধরো আমি 0.5 সেকেন্ড পরে একটা, মানে
এটা প্রথমে শুনলাম একটা শব্দ, তাহলে আর একটা শব্দ শুনতে হইলে অবশ্যই আমাকে এই 0.1 সেকেন্ড ব্যবধান রাখতে হবে। তাহলে অবশ্যই আর একটা শব্দ 0.6 সেকেন্ড পরে উচ্চারিত হতে হবে। যদি এরকম 1 সেকেন্ড 0.1 সেকেন্ড ব্যবধান রেখে রেখে শব্দ করা হয়, তাহলে তুমি ওই শব্দগুলোকে আলাদাভাবে শুনতে পাবা। অন্যথায় ধরো যদি 0.55 সেকেন্ড পরে যদি অন্য কোনো শব্দ চলে আসে, তো সেই শব্দকে তুমি আলাদাভাবে শুনতে পাবা না। ঠিক আছে, তাহলে কি করতে হবে? শব্দ আলাদাভাবে শুনতে হইলে অবশ্যই তোমাকে 0.5 সেকেন্ড ব্যবধান রাখতে হবে। গেল এটা, এগুলো কি আমাদের ন্যূনতম সময়, শব্দ শোনার ন্যূনতম যে সময়টা ওইটা। এবার হচ্ছে ন্যূনতম দূরত্ব আছে। দেখো আমরা কিন্তু জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। একটু মুখস্থ করো তোমরা, একটা চার্ট আছে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। এইবার দেখো তাইলে আমরা পাইলাম কি? আমরা পাইলাম যে এখানে শব্দ শুনতে হলে ন্যূনতম 0.1 সেকেন্ড স্থায়ী হতে হবে, তাই না? তো আমরা জানি যে S = VT, জানি না আমরা S = VT। এখানে V কি? V হচ্ছে এই যে বেগ, আর সময় কত? প্রতিদিন শুনতে হলে 0.1 সেকেন্ড। তার মানে বোঝায় যে তোমার একটা শব্দ শুনতে হইলে এখানে আসবে 33 মিটার। কেমন? তোমার যদি একটা শব্দ শুনতে হয়, ওই শব্দটাকে ন্যূনতম তোমার 33 মিটার দূরত্ব অতিক্রম করে তোমার কাছে আসতে হবে। এ মানে বোঝায় এইটা, ধরো এই যদি আমাদের প্রতিফলক হয়, কি হয়? এটা প্রতিফলক হয়। তাহলে ওই শব্দকে এখান থেকে তোমার শব্দ প্রতিদিন শুনতে হলে তোমাকে সেই শব্দ এখানে যেতে হবে, এখান থেকে আবার সেটা ফেরত আসতে হবে। এবার একটু খেয়াল করো, একবার যাবে একবার আসবে, দুইবার হয়ে গেল না? তার মানে যেতে যে দূরত্ব লাগবে, আসতেও সেই দূরত্ব লাগবে, তাই না? তাহলে মোট এখান থেকে এই দূরত্ব কত হবে? একবার যেতে, এটাকে দুই দ্বারা ভাগ করো, ভাগ করলে কত আসবে ভাইয়া? 16.5 মিটার। এখন একটা শব্দ যেতে লাগবে 16.5 মিটার দূরত্ব অতিক্রম করবে, এবং আসতেও 16.5 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে এবার একটু বোঝো যে তোমার যদি প্রতিদিন শুনতে হয়, তাহলে কি করতে হবে? তোমার এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব কত হইতে হবে? ন্যূনতম 16.5 মিটার হতে হবে। এর কম হলে তুমি প্রতিদিন শুনতে পাবা না, এর বেশি হলে শুনতে পাবা, কিন্তু এর কম হইলে শুনতে পাবা না। এই ন্যূনতম দূরত্ব কত? 16.5 মিটার, আর সময় হচ্ছে 0.1 সেকেন্ড। এতটুকু নিশ্চিত তোমরা বুঝতে পারছো। এখন দেখো একটা মজাটা সূত্র রয়েছে, সূত্রটা একটু বলে দেই, যে এই সূত্রটা বলে দিই। দেখো একবার হচ্ছে এখান থেকে শব্দটা একবার যেতে d দূরত্ব অতিক্রম করবে, তাই না? আবার যদি যখন সে ফেরত আসবে, তখন আবারও তো সে d দূরত্ব অতিক্রম করবে, তাই না? শব্দ যেতে আসতে কতটুকু দূরত্ব অতিক্রম করলো? 2d দূরত্ব, ইকুয়াল হচ্ছে vt। দূরত্ব ইকুয়াল vt না? d সমান কি হইতে হবে? vt ডিভাইডেড 2। তোমরা এখানে এই সূত্রটা একটু মুখস্থ করবে, কারণ এটা এখানে খুব বেশি কাজে লাগবে। মানে তোমাকে বলবে যে প্রতিদিন শোনা যাবে কিনা, ওইটা বের করতে হলে তোমার এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপরে আমরা পরে ইসে চলে যাই। পরেরটা হচ্ছে কি? শব্দের বেগের পার্থক্য। এখানে মনে রাখবা যে শব্দের বেগ হবে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। কি হবে? তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। শব্দের বেগ কি হবে? তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তার মানে এখানে একটু খেয়াল করো, উপরে লিখি জিনিসটা, শব্দের বেগ হবে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। একটু খেয়াল করো ভাইয়া, যদি আমাদের T1 তাপমাত্রা যদি বেগ হয় V1 এবং T2 তাপমাত্রা যদি বেগ হয় V2, এখান থেকে আমরা লিখতে পারি যে V1 সমানুপাতিক √1/T1। এখান থেকে লিখতে পারি V2 সমানুপাতিক 1/√T2।
এখন দেখো ভাইয়া এদের সূত্র থেকে যদি আমরা এটাকে একটা দ্বারা ভাগ করি, ভাগ করলে কি আসবে? ভাগ করলে আসবে আমাদের, দেখো ভাগ করলে আসবে v1 ডিভাইডেড v2 ইকুয়াল রুট ওভার t1 ডিভাইডেড t2। এই সূত্রটা মুখস্থ করবা, কারণ তাপমাত্রা এবং বেগ বের করতে এই সূত্রটা সব থেকে বেশি এখানে ব্যবহৃত হবে। শেষ, এখানে আর কিছু লাগবে না। এরপরে দেখো, এরপরে রয়েছে শব্দের ব্যবহার। শব্দের ব্যবহার কোথায় কোথায় হয় বলতে পারো? আলট্রাসোনোগ্রাফি আছে না, আলট্রাসোনোগ্রাফিতেও শব্দের ব্যবহার হয়ে থাকে। এখন আলট্রাসোনোগ্রাফি আসলে কোত্থেকে আসছে? এটা আসছে হচ্ছে আলট্রাসাউন্ড থেকে। আলট্রাসাউন্ড কোনটা? ওই যে 20,000 হার্টজের বেশি হলে ওটাকে বলা হয় আলট্রাসাউন্ড। সেখান থেকে আসছে আলট্রাসোনোগ্রাফি। আমাদের যেখানে আলট্রাসোনোগ্রাফি করা হয় সেখানে মূলত শব্দ উত্তর কম্পাঙ্ক ব্যবহার করা হয়, ঠিক আছে। এবং আমাদের বাসাবাড়ি যাদের ওয়াশিং মেশিন রয়েছে সেখানেও শব্দ উত্তর তরঙ্গ ব্যবহার করে কাপড়ের ময়লা পরিষ্কার করা হয়। তোমরা দেখে থাকবা যে আমরা যখন বাসাবাড়ি যখন জামা কাপড় ধুই তখন দেখবা যে জামা কাপড় হচ্ছে এরকম জোরে জোরে হচ্ছে, মানে কি বলে, আসার দেয়া হয়, তাই না? সেখানে অবশ্যই শব্দ উৎপন্ন হয়, মানে শব্দোত্তর কম্পাঙ্ক উৎপন্ন হয়, যার ফলে কাপড়ে ময়লা আলগা হয়ে যায় এবং সহজে পরিষ্কার করা যায়। হয়তোবা তোমার ওয়াশিং মেশিনের কার্যক্রমটাও এরকম হয়ে থাকে, যদিও আমি এটা ব্যবহার করতেছি না। তোমরা আমার থেকে খুব ভালো আছো, তোমরা হয়তোবা ব্যবহার করবে, তোমরা ভালো জানবে। দেখো এখানে হচ্ছে শব্দের ব্যবহার, অবশ্য আর শব্দের ব্যবহার আছে। ধরে নাও এটা হচ্ছে ভূপৃষ্ঠ, মানে মাটিটা, ঠিক আছে। ধরো এখান থেকে তুমি শব্দ উৎপন্ন করলা, কি করলা ভাই এখানে, বা এখান থেকে তুমি শব্দ উৎস বলি, হ্যাঁ উৎস, আর এটা হচ্ছে রিসিভার। মান হচ্ছে কি জানি না, সিআই মনে হয়, রিসিভার, ঠিক আছে। ধরো এখান থেকে তুমি কিছু পরিমাণ মাটির নিচে কি করলা, শব্দ করলা, সেই শব্দ মাটির বিভিন্ন স্তর থাকে না, এই মাটির বিভিন্ন স্তরে যাবে এবং সেখান থেকে এই যে রিসিভার থাকে না, এখান থেকে ধরো রিসিভার হয়ে এখানে আসলো, এখান থেকে ধরো এখানে আসলো, আবার এখান থেকে ধরো এইভাবে আসলো। আসলে বোঝা যাবে তুমি কি শব্দ উৎপন্ন করলে, সেই শব্দ বিভিন্ন স্তরে বাধা পেয়ে, বা যে খনিজ থাকে না, খনিজে বাধা পেয়ে আবার হচ্ছে সে রিসিভারে চলে যাবে। এবং শব্দ কখন উৎপন্ন হইলো, এখানে আসতে কতটুকু সময় লাগলো, এবং এখান থেকে প্রতিফলিত হয়ে সেই শব্দ এখানে আসতে কতটুকু সময় লাগলো, সেই সময় থেকে কাউন্ট করা যাবে যে সেই যে ধাতুটা অথবা যে ওই খনিজটা তোমার এই যে উপর থেকে কত, মানে ভূমি থেকে কত নিচে রয়েছে, সময় থেকে সেটা বের করা যাবে। মানে তাহলে খনি থেকে কি বলে, খনিজ থেকে বিভিন্ন কি বলে খনিজ পদার্থ উত্তোলন করতে আমাদের এই শব্দোত্তর কম্পাঙ্ক ব্যবহার করা হয়। সেখান থেকে বোঝা যাবে যে সেটা সেই খনিটা ভূমির মানে মাটির কত গভীরে রয়েছে। আচ্ছা, এটা বুঝবা। এরপরে দেখো সুরযুক্ত শব্দ কি ভাইয়া? সুরযুক্ত শব্দ একদম সহজ, যেসব শব্দ শুনতে আমাদের খুবই ভালো লাগে সেগুলো হচ্ছে সুরযুক্ত শব্দ, এবং যেসব শব্দ শুনতে আমাদের ভালো লাগে না সেগুলো হচ্ছে কি, সেগুলোই যেগুলো আমাদের বিরক্ত লাগে। এমন আছে না? এমন অবশ্যই আছে, তোমাদের মধ্যেও অনেকে আছে, অনেকে হচ্ছে খুব সুন্দর গান করো যা শুনতে খুব ভালো লাগে, সেটা হবে সুরযুক্ত শব্দ। আর অনেকে গান গাও, সেই গান শুনলে ধরো জঙ্গল থেকে যে কি বলে পাতি শিকার আসতে পারে, ওইগুলো হচ্ছে অবশ্যই বিরক্তিকর শব্দ, এবং ওইগুলোকে আমরা শব্দ দূষণ হিসেবেই বলতে পারি, ঠিক আছে। সুরযুক্ত শব্দ হচ্ছে কোনগুলা, যেগুলো শুনতে ভালো লাগে ওগুলো হচ্ছে সুরযুক্ত শব্দ। আর যেগুলা শুনতে ভালো লাগে না, যেমন গাড়ির হর্ন, তারপরে হচ্ছে বেশি ডাকাডাকি, তারপরে হচ্ছে ওই যে বাজারে গেলে যে বাজারের মধ্যে যে শব্দগুলো, এগুলো শুনতে ভালো লাগবে না, ওইগুলোই যখন আমাদের যেই সব শব্দ আমাদের হচ্ছে বিরক্ত লাগবে ওইগুলোকে বলা হবে শব্দ দূষণ। একটু মনে রাখবে এখানে
যে আমাদের এখানে একটু জিনিস আছে, যেটা হচ্ছে ইয়াটা, সূর্য তো শব্দে কিছু গুণ থাকে, কি থাকে, কিছু গুণ থাকে। একটা গুণ হচ্ছে তীব্রতা, কি থাকে, তীব্রতা, তীব্রতা, তারপরে হচ্ছে তীক্ষ্ণতা, 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 হ্যাঁ। আরটা হচ্ছে টিম্বার, টিম্বার। এই তিনটা জিনিস পড়বা, অবশ্য সব পড়া দরকার নেই। এই তীব্রতার সংজ্ঞা পড়বা, আর এর একক হচ্ছে ওয়াট পার মিটার ইনভার্স 2। একটু মনে রাখবে, এটা এমসিকিউ তে খুব বেশি আসে। আর তীক্ষ্ণতার আরেকটা নাম হচ্ছে পিচ, কি এর নাম, পিচ। এটা একটু পড়বা, টিম্বারটা পড়বা, অবশ্যই এই যেটা পড়লেই হয়ে যাবে। একক আসবে আর এদের সংজ্ঞা আসতে পারে। আরেকটা জিনিস সেখান থেকে আসতে পারে যে তার দিয়ে তৈরি বাদ্যযন্ত্র কোনগুলা, যেমন হচ্ছে কি গিটার, তারপরে হচ্ছে তোমার কি বলে বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র কোনগুলো, যেমন হারমোনিয়াম। তারপরে হচ্ছে আঘাত করা হয় কোন সব বাদ্যযন্ত্রে, যেমন ধরো তবলা, ঢোল, এইগুলা একটু মনে রাখবে এগুলো, হ্যাঁ। তো আশা করি তোমাদের আজকের ভাইয়ার ক্লাসটা ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে এবং তোমরা কিছু কিছু পরিমাণ শিখতে পেরেছো, তোমরা অবশ্যই ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এবং যারা ফেসবুক পেজ থেকে দিতেছো, অবশ্যই ফেসবুক পেজ